সবাইকে শুভেচ্ছা। আমি শেখ তারেক জহির। আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি এআইএস ডিপার্টমেন্টের যখন বিকম অনার্স ক্লাস কোর্সটা চলছিল সেই সময় 17 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আহমেদ শেখ রয় আমার সিএ ফার্ম। আপনারা প্রেজেন্টেশনে ব্যানারে আমাদের ব্র্যান্ডেড ফার্মের লোগোটা দেখতে পাবেন। তো যাই হোক, আমি শুরু করছি। এই প্রেজেন্টেশনটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ইআরপি কি, আমাদের কেন প্রয়োজন, এবং আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে বেরিয়ে যখন ফিন্যান্সে চাকরিতে যাবেন তখন এটা কিভাবে আপনাদের প্রয়োজন পড়বে, কিভাবে আপনাদের কাজে লাগবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা এখন ক্লাসরুমে যা পড়ছেন সেটা কতখানি কিভাবে এই প্রজেক্টে বা এই ইআরপিতে আপনারা কাজে লাগাতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা আসলে ক্লাসরুমে যা পড়ি তার সবটা সবসময় কাজে লাগাতে পারি কি পারি না বাস্তব জীবনে বা কর্মক্ষেত্রে, এটা একটা কনফিউশন থাকে, এটা একটা চিন্তা থাকে। তবে আপনাদেরকে আমি বলছি যে ইআরপি তে যখন আপনারা কাজ করবেন, বেসিক্যালি ইআরপি ছাড়া সামনের সময়টাতে কাজ করা খুব মুশকিল, এখনো খুব মুশকিল। তবে আপনার ক্লাসরুমে যা পড়াশোনা করছেন তার সবটাই এখানে কাজে লাগাতে পারবেন। তো আমি ডিসকাশনটা শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা দেখছেন। ERP কি? Basically it's a super integrated information system. এই ইন্টিগ্রেশনটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, প্রোডাকশন, সেলস, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স, হিউম্যান ক্যাপিটাল, এই যে বড় বড় ভ্যালু চেইন গুলো আছে এদের মধ্যে ডেটার যে ট্রানজাকশন হয়, ডেটার যে আদান প্রদান হয়, সেটার সুপার ইন্টিগ্রেশনটা ইআরপির মাধ্যমে হয়। As you can see, ERP হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। সো এন্টারপ্রাইজ হচ্ছে যে কোনো ধরনের এন্টারপ্রাইজ, প্রফিট অর নন ফর প্রফিট। রিসোর্স বলতে আমি এখন যে ভ্যালু চেইন গুলো বললাম আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সাপ্লাই চেইন, প্রোডাকশন, সেলস, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স, হিউম্যান ক্যাপিটাল। আমি এখানে একটা কমপ্লেক্স অর্গানাইজেশনের এক্সাম্পল নিয়ে কথা বলার চেষ্টা করব থ্রু আউট মাই প্রেজেন্টেশন। It's because if you really don't get to see and do cost of goods sold, you are actually missing out a very important part of your entire financial system. সো সে কারণে আমি একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নের চিন্তা মাথায় রেখেই এই পুরো ডিসকাশনটা করার চেষ্টা করব। তো এই হচ্ছে আপনাদের রিসোর্স গুলো। আর প্ল্যানিং বলতে যেটা বোঝায় এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর, প্ল্যানিং মানে হচ্ছে আপনার বাজেট, অ্যাকচুয়াল এবং ভ্যারিয়েন্স, এবং এই তিনটা ব্যাপারের কম্পারিজন করে হাউ ইউ রিডু অর রিকারেক্ট অর রিড্রাইভ ইউর এন্টায়ার বিজনেস অ্যান্ড আদার অপারেশনস। সো প্ল্যানিং বলতে আসলে শুধু বাজেট বা ফোরকাস্টিং না, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাজেট এবং তার ভ্যারিয়েন্সটা কি আসছে সেটা নিয়ে। ইআরপি আপনার জন্য কি কি করে দিচ্ছে সেটা হচ্ছে, মানে খুব সহজভাবেও যদি বলি, ইআরপি আপনার জন্য কম্পিউটার দিয়ে অ্যাকাউন্টিং করে দেবে, কম্পিউটার দিয়ে আপনার কস্টিং করে দেবে, আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে দেবে, এবং আপনার যত ধরনের রেগুলেটরি রিপোর্টিং আছে এই সবটাই আসলে ইআরপি আপনার জন্য করে দেবে। তবে কম্পিউটার তো নিজে থেকে কিছু করতে পারে না, ওকে বুঝিয়ে দিতে হয়, বিকজ কম্পিউটার বাই ইটসেলফ, বাই ইটস ওন ডিজাইন, ইট ডাজন্ট হ্যাভ এনি ব্রেন অফ ইটস ওন। ও নিজে আসলে কিছু চিন্তা করতে পারে না, ক্যাপাবিলিটি আছে, ওর প্রসেসিং পাওয়ার আছে, ওকে আসলে বলে দিতে হয় হোয়াট ইউ নিড টু ডু। সো ইআরপি যখন আপনি সেভাবে ডিজাইন করে সুন্দর করে ছেড়ে দিবেন, তখন আসলে আপনার টোটাল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্টিং, পেরোল ম্যানেজমেন্ট, এইচআর, আপনার ওয়্যারহাউস ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, everything that you see, everything that you operate on a regular basis, your computer, your software system will take care of that. So it's really fantastic. আচ্ছা, এখানে আমি এই স্লাইডটাতে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে করে এই রিসোর্স গুলোর ভিতরে ইন্টিগ্রেশনটা হতে পারে। আমরা এখানে আমরা একটা গ্রিন কালারের যে পাইটা দেখতে পাচ্ছি। আমার প্রেজেন্টেশনে সবগুলো গ্রিন, বিকজ আসলে আমরা প্র্যাকটিসিং যেভাবে করি তাতে আমাদের থিম, বিজনেস থিম হচ্ছে গ্রিন। গ্রিন অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি, এফিসিয়েন্সি এটা মিন করে। সো সে কারণে সবকিছু আপনারা গ্রিন দেখতে পাবেন। এনিওয়ে, হিউম্যান ক্যাপিটাল দিয়ে আমরা শুরু করি। সো বেসিক্যালি হিউম্যান ক্যাপিটাল বলতে হিউম্যান রিসোর্স
লোকজনের রিক্রুটমেন্ট, প্রমোশন, স্যালারিজ, বেনিফিটস এগুলো নিয়ে ডিল করাকে বোঝাচ্ছি। তো আমরা হিউম্যান প্রথমে ধরে নিচ্ছি আমরা এখানে যে আমরা কিছু রিক্রুটমেন্ট করলাম। প্রথমে আমরা প্রতিষ্ঠানটা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করলাম। এখন যখন আপনি রিক্রুটমেন্টে যাচ্ছেন, এখানে আপনারা যে পুল অফ পিপল বা পুল অফ হিউম্যান রিসোর্সেস আমরা যখন তাদেরকে এমপ্লয় করলাম, এই লোকগুলোকে কিন্তু বিভিন্ন ফাংশনে তাদেরকে ট্যাগ করতে হবে। সেলস, মার্কেটিং, প্রোডাকশন, প্রকিউরমেন্ট, ফাইন্যান্স, এইচআর, ট্যাক্সেশন, ট্রেজারি, এই সবগুলো ফাংশনে এনাদেরকে ডিপ্লয় করতে হবে। তো ডিপ্লয় করলে আপনারা ফাংশন থেকেই বুঝতে পারছেন আসলে তাদের যদি যে স্যালারিটা হবে সেই স্যালারিরও কিন্তু অ্যালোকেশন এবং অ্যাকাউন্টিংটা অ্যাকর্ডিংলি হতে হবে। কস্ট সেন্টার কনসেপ্ট যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে কিন্তু প্রকিউরমেন্ট ফাংশনের স্যালারি চলে যাবে প্রোডাকশনে, প্রোডাকশনেরটা প্রকিউরমেন্টে, ফাইন্যান্সেরটা মার্কেটিং, মার্কেটিং একটা সেলস। বছর শেষে বা মাসের শেষে আপনার টোটাল স্যালারি, বেনিফিটস এন্ড এভরিথিং সব ঠিক থাকবে, কিন্তু হিসেবে পারফরমেন্স মেজারমেন্ট আসলে ঠিক থাকবে না। তো তাহলে এখন চিন্তা করেন যদি 10,000 এমপ্লয়ি হয়, ব্যাপারটা কিন্তু খুব সহজ না। তো যাই হোক, এখন ধরেন আপনি হিউম্যান ক্যাপিটাল আপনি ডিপ্লয় করে ফেললেন। হিউম্যান ক্যাপিটাল ডিপ্লয় করলে এই হিউম্যান ক্যাপিটালের এই হচ্ছে ডেটা কমপ্লেক্সিটি, খুব স্মল স্কেলে আমি বললাম আপনাকে। পরে এটা ধরেন এই এমপ্লয়ি গুলোর একটা গ্রুপ ধরে নিয়ে আমরা যারা প্রকিউরমেন্টে কাজ করছে, সোর্সিং এ কাজ করছেন, তাহলে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের নিজস্ব যে প্রকিউরমেন্ট গুলো আছে, এই যে নানান রকমের র ম্যাটেরিয়ালস, প্যাকিং ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং রিলেটেড অনেক কিছু তারা প্রকিউর করছেন, তার সাথে কিন্তু আবার যোগ হচ্ছে তার হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের কস্ট। সো এই পাই ডায়াগ্রামে আপনি যদি প্রথম দুটো স্টেপ পার হন তাহলে আপনি কি পাচ্ছেন যে এমপ্লয়ি কস্ট প্লাস প্রকিউরমেন্টের প্রোডাক্ট সোর্সিং কস্ট, আমরা যেটা ইনভেন্টরি বলতে পারি, র ম্যাটেরিয়ালস মোস্টলি। এই র ম্যাটেরিয়ালস থেকে এরপর আপনি আসেন প্রোডাকশনে আপনি যখন চলে আসছেন, প্রোডাকশনে আপনার এটা প্রসেস কস্টিং হতে পারে, ইট ক্যান বি জব অর্ডার কস্টিং, ইট ক্যান বি আ মিক্স অফ both of these things। তারপরে এই প্রোডাকশনে আপনার কতগুলো ব্যাচ চলবে একসাথে, মাল্টিপল ব্যাচের মাল্টিপল ধরনের কম্বিনেশন, মাল্টিপল ধরনের র ম্যাটেরিয়ালস ইস্যুস থাকে। এখানে আপনার প্রোডাক্ট রাইট অফ এর ব্যাপার আছে, আপনার ডুয়াল ইন্সপেকশন পয়েন্ট, ট্রিপল ইন্সপেকশন পয়েন্টের ব্যাপার আছে, এবং আমরা যেটা নর্মাল অ্যাবনর্মাল লস, স্পয়েলেজ, এগুলোর যে অ্যালোকেশন আছে সেই কমপ্লেক্সিটি আছে। তো তাহলে দেখেন এই কমপ্লেক্স সিচুয়েশনটাও কিন্তু আপনাকে ফিনান্সিয়াল ডেটা দিয়ে ক্যাপচার করতে হবে। এরপরে এই পর্যন্ত করার পর যখন আপনি ফিনিশ গুডসটা তৈরি করলেন, তখন স্টোরে যে প্রোডাক্টটা চলে আসলো সেই প্রোডাক্টটা এখন আপনাকে সেল এবং ডিস্ট্রিবিউট করে দিতে হবে থ্রু আউট দ্য কান্ট্রি, বা আপনার সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিয়ে, যেটা আপনার ডিপো সিস্টেম থাকলে ডিপো সিস্টেমে যাবে, অথবা যদি ডিপো টাচ পয়েন্ট না থাকে সরাসরি রিটেইলার বা হোলসেলারের স্টোরে চলে যাবে। আচ্ছা, এখন এই পর্যন্ত যখন আসলো, আপনার প্রোডাক্টের কস্টের ভিতরে কিন্তু আপনার হিউম্যান ক্যাপিটাল কস্ট, প্রকিউরমেন্ট কস্ট এবং প্রকিউরমেন্ট কস্টের সাথে যতটুকু আপনি কনজিউম করেছেন এবং কস্টের অ্যালোকেশন নিয়েছেন, সবটা মিলে আপনার ফিনিশ গুডস কিন্তু তৈরি হয়ে এখানে চলে এসছে। এখান থেকে আপনি এখন সেলস শুরু করবেন। সেলস যখন শুরু করবেন তার রিসিভেবল ম্যানেজমেন্টের ব্যাপার আছে, আপনি যখন ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের কথা বলবেন তখন আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ইনভেন্টরি রিটার্নের ব্যাপার আছে, রাইট অফ এর ব্যাপার আছে, রাইট ইন এর ব্যাপার আছে, স্পেশাল স্কিম আছে, এই সবকিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে একটা সিস্টেম দিয়ে। এখন এ পর্যন্ত আমরা যে 4টা নোড ডিসকাস করলাম, এই 4টা নোডে কিন্তু আপনি 4টা সফটওয়্যার রাখতে পারবেন না। 4টা সফটওয়্যার যদি আপনি সেপারেটলি রাখেন, 4টা সিস্টেম যদি আপনি সেপারেটলি রাখেন, এদের নিজেদের মধ্যে ইন্টিগ্রেশন, কমিউনিকেশন, কোন প্ল্যাটফর্মে সফটওয়্যারটা তৈরি, হার্ডওয়্যারের সাথে এটা ম্যাচ করবে কিনা, নানা ধরনের ইস্যুস থাকে। এটা আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে সম্ভব না। আচ্ছা, সেলস ডিস্ট্রিবিউশনে পরে আমি মার্কেটিং আর সেলস ডিস্ট্রিবিউশনকে খুব একটা সেপারেট করছি না এখানে, সিম্পলিসিটি বোঝাবার জন্য। মার্কেটিং এন্ডে বেসিক্যালি আমাদেরকে যেটা ট্র্যাক করতে হবে যে আমরা যে মার্কেটিং স্কিম গুলো নিচ্ছি, যে মার্কেটিং ক্যাম্পেইন গুলো চালানো হচ্ছে, তার অপারেটিং এফিসিয়েন্সি আছে কিনা, খরচগুলো ঠিক জায়গা মতো হচ্ছে কিনা। সো বেসিক্যালি মার্কেটিং এন্ডে আমার শুধুমাত্র পেমেন্টস বা অ্যাকাউন্টস পেয়েবলটা ভালোভাবে মেনটেন করতে হবে, যে আমার টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টের কস্ট যেন টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট কস্টেই যায়, নিউজ পেপারটা যেন নিউজ পেপারে যায়, এবং আমরা যেন প্রমোশনের কস্টটা খুব ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারি।
আচ্ছা, এই এখন পর্যন্ত যে এই যে 5টা নোড আলোচনা করলাম, তো ডিসকাশন থেকেই বুঝতে পারছেন এই 5টা নোডের ডেটা ফিড সবটাই কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সাথে আছে। নন ফাইন্যান্সিয়ালস ডেটা তো এর ভিতরে অবশ্যই আছে, কিন্তু ফাইন্যান্সিয়ালস ডেটা পুরোটাই কিন্তু ফাইনালি এসে ফাইন্যান্সে পড়ছে। তো ফাইন্যান্স আসার পরে আপনার হিউম্যান রিসোর্স কস্ট, প্রকিউরমেন্ট কস্ট, প্রোডাকশন কস্ট, সেলস ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, এ সব কিছু কম্পাইলেশন ফাইন্যান্সে এসে অ্যাকুমুলেট হবে। এবং এতক্ষণ আমি যা যা আলোচনা করলাম, এই আলোচনা কিন্তু সবটাই শুধুমাত্র যে অ্যাকচুয়াল তা না, এটা অ্যাকচুয়াল এবং বাজেট ভ্যারিয়েন্স এই দুটার সাথেই এটা সরাসরি ভাবে জড়িত। এবং এই পুরো ডেটার কিন্তু অ্যাকুরেসি লেভেল হাই হতেই হবে, আদারওয়াইজ আপনি বুঝতেই পারছেন কোনো একটা ভ্যালু চেইনে যদি সিগনিফিক্যান্ট বা স্মল স্কেলেও যদি কোনো ইনঅ্যাকুরেসিস থাকে, দ্যাট ইজ গোয়িং টু রিয়েলি হার্ট ইউ ভেরি ব্যাডলি। এবং এই পুরা সিস্টেমটার এই যা এতক্ষণ যে আলোচনাটা করলাম এর মাঝখানে থাকছে আমার একটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে ইআরপি। এই হচ্ছে আমার পুরো এন্টারপ্রাইজ, এই রিসোর্সগুলোর মধ্যে নিজেদের মধ্যে ডেটার আদান প্রদান এবং অ্যাকচুয়াল এবং ভ্যারিয়েবলসের যে রেকর্ডিং, সেটাই হচ্ছে আমার প্ল্যানিং পার্ট। আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এতক্ষণ যে কমপ্লেক্সিটি বললাম এটাকে আমি আরেকটু ইলাবোরেট করার চেষ্টা করি, তাহলে আমি হয়তো বুঝাতে পারবো কতখানি কমপ্লেক্স ওয়েতে একটা অর্গানাইজেশন বর্তমান সময়ে চলছে। এবং এরকম কমপ্লেক্স অর্গানাইজেশন কিন্তু বাংলাদেশেই সংখ্যায় কিন্তু একেবারে কম না, এখন যথেষ্ট আছে। এটা পরে আমরা আলোচনা করব। এখানে আমি একটা কমপ্লেক্স অর্গানাইজেশনের স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি, খুব কমপ্লেক্স, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখি আমরা এখানে কত ধরনের কমপ্লেক্সিটি আসতে পারে এইচআর এবং পেরোল ম্যানেজমেন্টে। এই অর্গানাইজেশনটাতে ধরেন 10,000 এমপ্লয়ি কাজ করে, যাদের মধ্যে রেশিও হচ্ছে 15:85। দ্যাট ইজ 15% হচ্ছে আপনার হোয়াইট কলার ম্যানেজার, সুপারভাইজার, এক্সিকিউটিভস, হোয়াইট কলার এমপ্লয়ি, আর 85% হচ্ছে ওয়ার্কার্স, ব্লু কলার্স। এখন এই 10,000 এমপ্লয়ির কস্ট ধরেন, আমি এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি 12 কোটি টাকা শুধু পেরোল খাতে তাদের খরচ হয় সবকিছু মিলিয়ে। এখন এই 12 কোটি টাকা যখন আপনি ফ্যাক্টরিতে যখন যদি হিসেব করেন, সমস্ত ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু আলাদা আলাদা ভাবে তাদের খরচটা চার্জ করতে হবে হেডকাউন্ট সহ। সো প্রোডাকশন ফ্লোর 1 তার একটা হেডকাউন্ট এবং তার কস্ট, প্রোডাকশন ফ্লোর বি, প্রোডাকশন সেকশন সি, প্রোডাকশন সেকশন ডি, এরকম করে চলতে থাকবে। এই ম্যানুফ্যাকচারিং প্ল্যানটার বা পরে আপনার মার্কেটিং এর কস্ট মার্কেটিং এ যেতে হবে, সেলস এর কস্ট সেলস এ যেতে হবে, ডিস্ট্রিবিউশন, এভাবে করে প্রত্যেকটা ফাংশন এটা ভাগ হয়ে যেতে হবে। এটা কারণ হচ্ছে আপনারা যদি দেখেন ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ম্যানুফ্যাকচারিং এবং সেলিং কনসার্ন যারা আছে তারা ফাংশন ওয়াইজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস করে। দে ডোন্ট রিপোর্ট লাইক সেলস গ্রস প্রফিট মাইনাস স্যালারিজ, দে রিপোর্ট লাইক গ্রস প্রফিট মাইনাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, লাইক দ্যাট। তো সেটা করতে গেলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে এই 10,000 এমপ্লয়িকে মেনটেন করে, তাদের ডেটা মেনটেন করে কস্ট সেন্টার ওয়াইজ তার কস্ট বুকিং করাটা এটা যথেষ্ট হেক্টিক। এবং এর ভিতরে তো আমার ইনকাম ট্যাক্সের কমপ্লেক্সিটি অবশ্যই থাকছে। আচ্ছা, এইটার সাথে এবার আমি আরেকটু কমপ্লেক্সিটি যোগ করি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রোডাকশন প্রসেসে ধরেন আপনার এক্সাম্পল হিসেবে আমরা যেটা নিয়েছি 10,000 র মেটেরিয়াল আপনাকে কনজিউম প্রকিউর করতে হয়, যা কিনা শেষ পর্যন্ত 300 SKUs তৈরি হয়, ফিনিশড গুডস। SKUs stands for stock keeping unit, the lowest form of a product that you maintain in your store. এখন এই 10,000 র মেটেরিয়াল আপনি কিনেছেন, তার আবার যদি এক্সপায়ারি ডেট থাকে, এই 10,000 র মেটেরিয়ালের মধ্যে মিক্স আছে লোকাল এবং ইম্পোর্টেশনের, এদের কস্টিং এর একটা চ্যালেঞ্জ আছে। আচ্ছা, সেটার পরে আপনি যখন এই 10,000 র মেটেরিয়াল যে 300 প্রোডাক্ট আপনি বানালেন, আপনার প্রোডাকশন প্রসেসে হয়তো মিক্স আছে, যে প্রসেস এবং জব অর্ডার কস্টিং দুই ধরনের। এক্সাম্পল ধরেন এটা প্রাণ গ্রুপের কথা যদি চিন্তা করেন, কিংবা ইউনিলিভারের কথা যদি চিন্তা করেন। আচ্ছা, এখন এগুলো তো আপনি সব ট্রেস করতে পারলেন, আর কমন কস্ট যেটা আছে সেগুলো তো আপনাকে অ্যালোকেট করতে হবে। কমন কস্ট একটা বড় অংশ থেকে যায়, কমন ইলেকট্রিসিটি, কমন ওয়েজেস, নট কমন ওয়েজেস, স্যালারিজ, যেমন ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, এই কমন কস্ট গুলো অ্যালোকেট করতে হবে।
এবং এন্টায়ার প্রোডাকশন প্রসেসই তো আপনার যথেষ্ট কমপ্লেক্স। এই এত কিছু করার পরে তারপরেও কিন্তু আপনার ওয়েস্টেজের কস্টিং করতে হবে। সেই ওয়েস্টেজের কিছু অংশ রিউজেবল, কিছু অংশ রাইট অফ করে ফেলতে হয়, কিছু অ্যাবনর্মাল লস, কিছু নর্মাল লস। ইন্সপেকশন পয়েন্টে যে সেটা কতটুকু কোন পয়েন্ট থেকে রিটার্ন হবে, কতটুকু কস্ট নিয়ে ব্যাক করবে এবং আবার রিপ্রোডাকশন হবে। এই কমপ্লেক্সিটি শুধু এই দুটো পর্যন্তই যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে নাম্বার অফ ডেটা কি পরিমাণ ফ্লো করে এবং সেই নাম্বার অফ ডেটার অ্যাকুরেসিটা কত বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনি এতটুকু এদিক ওদিক করার সুযোগ নাই, তাহলে পরে আপনার রিপোর্টেড সেলস নাম্বারগুলো খুব কমপ্লেক্স হয়ে যাবে, আপনি ডিসিশনটা নিতে পারবেন না। আমি আশা করছি এই পর্যন্ত কমপ্লেক্সিটি বুঝাতে পেরেছি যে একটা প্রতিষ্ঠানের কত কমপ্লেক্স কত হতে পারে। এই প্রতিষ্ঠান, এইরকম সাইজেবল প্রতিষ্ঠান বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণে আছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যদি গার্মেন্টস সেগমেন্টে যদি বলেন, সেখানে আছে, হেভি ইন্ডাস্ট্রি সেগমেন্টে আছে, এফএমসিজি সেগমেন্টেও আছে। এই কমপ্লেক্সিটি আপনাকে শুধুমাত্র ইআরপি দিয়েই অ্যাকুরেটলি এবং ট্রান্সপারেন্টলি এটা মেনটেন করা সম্ভব। আচ্ছা, আসলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কেন ইআরপিটা প্রয়োজন। ইআরপিটা মূল যে প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা আসলে যখন বিজনেসে কাজ করি আমরা আসলে ডেটা ড্রাইভ করি না, আমরা ড্রাইভ করি বিজনেস। সো বেসিক্যালি আপনারা যখন জবে যাবেন বা নিজের প্রতিষ্ঠানও দেবেন, আপনি আসলে ডেটা তৈরি করার জন্য দৌড়াবেন না, আপনি দৌড়াবেন আসলে বিজনেসটা ড্রাইভ করার জন্য। সো ওয়ান্স ইউ সেট ইট আপ প্রপারলি, ইআরপি উইল টেক কেয়ার অফ অল ইউর ডেটা অ্যান্ড ইনফরমেশন। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দোজ অ্যাট অল। আপনি বিজনেস নিয়ে দৌড়াতে থাকেন এবং সেটা যখন আপনি করতে পারবেন তখন আপনার manual intervention in your data and everything processing কমে যাবে। This would improve your efficiency এবং manual intervention যখন থাকবে না, efficiency বেড়ে যাবে, আপনার transparency বাড়বে, which is very much important। এবং সবসময় আমরা যেটা বলি যে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা ডেটা যা নিয়ে আমরা কাজ করি এর সবটাই হচ্ছে আসলে পাস্ট ট্রানজাকশন, বাট ইআরপি থাকাতে সুবিধা হচ্ছে যে আপনি ইউ ক্যান অলসো প্রেডিক্ট দ্য ফিউচার। এটা বিজনেস ইন্টেলিজেন্স একটা সাপোর্ট আছে। এই বিজনেস ইন্টেলিজেন্স সাপোর্ট যদি আপনি যখন কাজে লাগাবেন তখন আপনি ট্রেন্ড রিগ্রেশন অ্যানালাইসিস, ফিউচার ফোরকাস্টিং এগুলো খুব যথেষ্ট অ্যাকুরেটলি করা সম্ভব। সো ইন সামারি, দিস ইজ ওয়াই ইউ নিড ইআরপি। ইউ ড্রাইভ দ্য বিজনেস, ইউ ডোন্ট ড্রাইভ ডেটা, you don't do too many data crunching, you don't suffer for data loss, you don't suffer for data inadequacy. Okay, আচ্ছা, এই ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, এই ইআরপি যখন ইমপ্লিমেন্টেশন প্রজেক্টটা করা হয় এটা খুব ইন্টারেস্টিং, পেইনফুল অ্যান্ড লট টু লার্ন। আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে বোঝা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, ইআরপি সফটওয়্যার হার্ডওয়্যার কম্বিনেশনে ইটস কোয়াইট কস্টলি। সব প্রতিষ্ঠান এটা আসলে নিতে পারে না, স্মল বিজনেসের জন্য ইআরপি না, ইনিশিয়াল কস্ট ইজ রিয়েলি রিয়েলি হাই। সো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। তো ধরে নিচ্ছে আমরা, ইফ উই টেক দ্যাট পার্ট আউট অফ দ্য ইকুয়েশন, এর পরের অংশটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে যখন ইআরপিটা ডিপ্লয়মেন্ট শুরু হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখা যে ইআরপি কিন্তু আইটি প্রজেক্ট না। পৃথিবীতে যত প্রজেক্ট ফেল করেছে, যত দেশের যত সিনারিওতে, তার মেজর একটা কারণ হচ্ছে সবাই চিন্তা করে এটা তো আইটির লোকেরা করবে, এইটা আর আমাদের এত কিছু দেখার কিছু নাই। বাট এটা কমপ্লিটলি ভুল ধারণা। আইটি টিমের ইনভলভমেন্ট অবশ্যই আছে, বাট ইটস মোর অ্যাবাউট দ্য বিজনেস সেগমেন্টস। এবং বিজনেস সেগমেন্টস আমরা যখন বলছি তার মানে আগের এক্সাম্পলে আপনাদেরকে যেভাবে বলেছে, এখানে আসলে পুরো প্রতিষ্ঠানের সবগুলো সেগমেন্টই এটাতে সম্পূর্ণরূপে ইনভলভ। কারণ হচ্ছে ডেটা ট্রান্সফার, ডেটা কমিউনিকেশন প্রত্যেকটা ফাংশনের সাথে হতে থাকে এবং সেটা ইন্টার ডিপার্টমেন্ট, ইন্টার ফাংশনাল টিম সবসময় করতে থাকে। এইচআর ভার্সেস ফাইন্যান্স, ফাইন্যান্স ভার্সেস মার্কেটিং, মার্কেটিং ভার্সেস সেলস, সেলস ভার্সেস এইচআর, সেলস ভার্সেস প্রকিউরমেন্ট, বিভিন্নভাবে। সো দ্য হোল অর্গানাইজেশন ইজ অ্যাকচুয়ালি ইনভলভড। এবং ইমপ্লিমেন্টেশনটা যখন করা হয়, usually it's like 6 to 9 months, sometimes it goes beyond that depending on the scale and complexity of the organization, of course, but it's absolutely time bound. আমরা যখন প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করি তখন আমরা ইয়াং চ্যাপ যদি থাকে টিমের ভেতরে, তাদেরকে আমরা স্ট্রিক্টলি বলে দিই ইউ ক্যান নট ইভেন গেট ম্যারিড বিফোর দ্য প্রজেক্ট ফিনিশেস। সো বুঝতে পারছেন যে আসলে টাইম বাউন্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে। জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করলাম।
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইআরপি ডিপ্লয়মেন্ট প্রজেক্ট এটা কিন্তু ফেইল সেফ প্রজেক্ট না, যে আপনি এখানে ফেইল করলেন, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, গো ব্যাক টু আওয়ার ম্যানুয়াল অর হোয়াট এভার আর্লিয়ার সিস্টেম ওয়াজ। ইউ ক্যানট ডু দ্যাট। এটার আসলে কোনো প্ল্যান বি থাকে না। এটা দুটো কারণে, একটা হচ্ছে প্ল্যান বি থাকলে প্ল্যান বিটা পরবর্তীতে আসলে প্ল্যান সি প্ল্যান ডি এরকম চলতে থাকে, প্রজেক্টটার কোনোদিন লাইভ হয় না, মাঝখান দিয়ে কনসালটেন্টের খরচ দিতে হয়, সফটওয়্যার হার্ডওয়্যার কোনোটাই কাজে লাগে না, পড়ে থাকে ওয়েস্টেজ অফ টাইম এনার্জি মানি এন্ড এভরিথিং। সো ইটস ভেরি it's a critical and brutal project but definitely doable, সবাই তো করছে। আচ্ছা ইমপ্লিমেন্টেশনটা গেল। this is very important, very important, এবং I would say like you would find this particular discussion very interesting. ইআরপি হচ্ছে একটা জায়গা যেখানে আমাদের ডিপার্টমেন্টে আমরা যা পড়াশোনা করি তার সবটুকুই কাজে লাগবে। আমি একটু এক্সপ্লেইন করবার চেষ্টা করি। all the thing that you learn in the classroom you can utilize it fully. কারণ প্রথম দিকে আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু বলেছি যে কম্পিউটার মানে হার্ডওয়্যার সফটওয়্যার কম্বিনেশন, আপনি যে সিস্টেমটা পাবেন সে আপনার ফিনান্সিয়াল, কস্টিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এইগুলোর ডেটা এবং রিলেভেন্ট অপারেশন গুলো সব কিন্তু কম্পিউটার টেক কেয়ার করবে, কিন্তু কম্পিউটারকে সেটা বলে দিতে হবে। ইট ডাজন্ট হ্যাভ ইটস ওন ব্রেইন। তো এটা কিভাবে করতে পারেন, যিনি বলে দেবেন তাকে তাহলে সেই জ্ঞানটা রাখতে হবে। এবং আমাদের ডিপার্টমেন্টে আমরা যা পড়াশোনা করি সেটা যেটা খুব ভালোভাবে সম্ভব। আপনি যখন কোর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, রিসিভেবল, পেয়েবল ম্যানেজমেন্ট, স্যালারি ম্যানেজমেন্ট, ইন্টারেস্ট চার্জিং, এই যে রেগুলার আমরা ক্লাসরুমে বা আমাদের পড়াশোনায় যা ব্যবহার করি, এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিসের, ইনকাম ট্যাক্সের যে পড়া ক্লাসগুলো বা কোর্সগুলো আমরা করি, এই সবটাই আপনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা নিয়ে যখন আপনি কাজ করবেন সমস্ত সেটআপে বলে দিতে পারবেন যে কোন ধরনের ট্রানজাকশন, ভাউচার পোস্টিং হওয়ার পরে ফিনান্সিয়াল এন্ড রেজাল্টটা কি হবে। সো ক্লাসরুমে আপনি যা অ্যাকাউন্টিং, হার্ডকোর অ্যাকাউন্টিং এবং ইনকাম ট্যাক্স যা পড়ছেন তা সবই আপনার এখানে কাজে লাগবে। আপনি আসলে ডিকটেট করবেন কিভাবে সেলস ইনভয়েসটা প্রসেস হবে, কিভাবে কিভাবে একটা ভাউচার পোস্টিং হবে, কিভাবে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট হবে, কিভাবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট হবে, ইনভেন্টরি রাইট অফ রাইটিং গেইন কিভাবে আসবে, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাকাউন্টিংটা কিভাবে, সব আপনি ডিকটেট করবেন। So all the things that you study in your classrooms in terms of financial accounting, IAS, IFRS and income tax, everything that you learn you can apply that thoroughly. সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আপনি যখন কাজ করবেন, তার আপনি যেহেতু কস্টিং পড়েছেন, আপনি স্ট্যাটিস্টিক্স জানেন, আপনি অ্যাকাউন্টিং জানেন, আপনি ইকোনমিক্স জানেন, সো সাপ্লাই চেইনে প্রোডাক্টের প্রকিউরমেন্টে আপনার ডাইরেক্ট কন্ট্রিবিউশন থাকবে। আপনারা মাল্টিপল কোর্সেস করছেন কস্টিং এর উপরে, এই কস্টিং এর নলেজ আপনার পুরোটা কাজে লাগবে যখন আপনি ম্যানুফ্যাকচারিং মডিউলটা সেট আপ করবেন। সো আপনি একটা মানে কি বলবো, খুব কস্টলি র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একটা আলপিনের মুভমেন্টও প্রোডাক্ট কস্টে কোন পজিশনে কোন প্রসেসিং কস্টিং দিয়ে গেলে যখন যাবে, কিংবা ডিসক্রিট কস্টিং যখন হবে তখন কিভাবে এর কস্টটা অ্যাকুমুলেট হবে, কিভাবে এর অ্যাকাউন্টিংটা হবে, কিভাবে কস্ট লেজার গুলো আপডেট হবে, সবটাতেই আপনার সরাসরি ইনভলভমেন্ট আছে এবং আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এন্ড অল দ্যাট ইউ স্টাডি ইন দ্য ক্লাসরুম উইল রিয়েলি বি হেল্পফুল, পুরোটা কাজে লাগবে। ঠিক একইভাবে পেরোল ম্যানেজমেন্টে, ওয়্যারহাউস ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এবং যত রকমের রিপোর্টিং আপনার প্রয়োজন, ম্যানেজমেন্ট রিপোর্টিং, অ্যাকাউন্টিং, কস্টিং সবকিছুই। সো আমার ধারণা আপনারা একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলেই কম্পিউটারকে দিয়ে যখন আপনি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল ডেটা প্রসেসিং করাবেন তখন আপনি যা জানেন সেটার পুরোটাই কাজে লাগবে। আর ব্যক্তিগতভাবে এবং প্র্যাকটিক্যালিও যা দেখেছি তাতে আসলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যা পড়াশোনা করেন তাতে তাদের যা জ্ঞান আছে ফিনান্স রিলেটেড, এটা রিয়েলি ইন্ডাস্ট্রিতে আনপ্যারালাল। এই প্রজেক্টগুলো তো বটেই, সমস্ত প্রতিষ্ঠানেও তাদের আসলে কন্ট্রিবিউশনটা খুব হাই থাকে সে কারণে। আমি পরের স্লাইডটাতে যাচ্ছি। আচ্ছা, আমার জন্য কেন ইআরপি, আমি এটা করে কি লাভ হবে, আমার কেন দরকার, কি বেনিফিট আমি পেতে পারি। প্রথম কথা হচ্ছে যে অ্যাকাউন্টিং থেকে পাশ করে এত বিবিএ করে তারপর এমবিএ কমপ্লিট করে আপনি যখন জবে আসবেন অথবা প্রফেশনাল স্ট্রিমে যেভাবে যান, আপনি আসলে ক্লার্ক হওয়ার জন্য বা হেড অফ ক্লার্কস হওয়ার জন্য আসেন না। সো ইউ রিয়েলি নিড টু বি এ থট লিডার, ইউ নিড টু থিঙ্ক থ্রু। আপনার বিজনেসের সাথে আপনার সম্পর্কটা বেশি থাকতে হবে। এখন আপনি যদি ডেবিট ক্রেডিট নিয়ে পড়ে থাকেন, ট্রায়াল ব্যালেন্সটা মিললো না, আর ব্যালেন্স শিটটা মিলছে না,
আর ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে, লোনের ইন্টারেস্টের হিসাব করো, এই পোকা বাছাই যদি আপনি নিজেকে যুক্ত রাখতে চান, এই যদি আপনার সারাদিনের কর্মযজ্ঞ হয়, তাহলে আসলে এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ওয়েস্টেড। এই এত বছরের পড়াশোনা বা এত বছরের যা আমরা করলাম শিখলাম সবই আসলে জলে গেছে। সো এটা 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 শুধু যখন আপনি ইআরপিটা করে ফেলতে পারবেন, তখন যেটা সুবিধাটা হচ্ছে যে আপনি তখন বুঝতে পারবেন বা আপনি জেনে যাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টিং এবং ডেটা ম্যানেজমেন্ট ইজ নট ইউর বিজনেস অ্যান্ড দ্যাট ইজ নট ইউর চ্যালেঞ্জ। আপনার মূল চ্যালেঞ্জটা হচ্ছে বিজনেসটা আপনাকে ড্রাইভ করতে হবে। তো সিএফও সিএফও যদি আপনি নিজেকে চিন্তা করতে না পারেন ফ্রম ডে ওয়ান, তাহলে পরে আসলে খুব মুশকিল। এবং সিএফও কিন্তু বসে বসে ডেবিট ক্রেডিট করে না। এবং আপনারা যখন চাকরিতে যাবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কখনোই ডেবিট ক্রেডিট অপারেশন জিজ্ঞেস করা হবে না, আপনাদেরকে কখনো বলা হবে না কেন ট্রায়াল ব্যালেন্সটা মিলছে না। আপনাদের কাছে আসলে বিজনেস সলিউশন চাওয়া হবে। সবাই এই ভুলটা করে, সবাই সবাই বলবো না, অনেকে ভুলটা করেন যে তারা আসলে তো ভাউচার পোস্টিং দেবেন, ভাউচার বানাবেন, স্টাফ লাইক দ্যাট। আসলে সেটা না। আপনারা যখন যে ক্রিডেন্সিয়ালস নিয়ে আপনারা জবে যান, তখন সেই ক্রিডেন্সিয়ালসে কিন্তু আপনার কাছে বিজনেস সলিউশন চাওয়া হয় আপনার কাছে আপনার লেভেল অনুযায়ী। তো আপনি যদি ডেটা ক্রাঞ্চ এবং ডেটা ম্যানেজমেন্ট থেকে বেরিয়ে আসতে পারেন উইথ এ প্রপার ইআরপি, ইউ বিকাম এ বিজনেস লিডার, ইউ বিকাম এ থট লিডার। এবং এই ইআরপি আসলে বাংলাদেশেই অনেকদিন হয়ে গেল এটা রোল আউট হয়েছে এবং ক্রমে এটার স্প্যান বাড়ছে, কস্ট কম্পারেটিভলি কমে এসছে। অনেক বিদেশি কোম্পানি এখন এখানে খুব অ্যাক্টিভ। সো কম্পিটিশনের কারণে সবাই একটু বেনিফিটটাও বেশি পাচ্ছে। সো এটা থেকে আসলে অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই আমাদের। আর গ্লোবালি এটা সিন্স 90s এটা আসলে অনেক বেশি পরিমাণে গ্লোবালি রোল আউট হয়ে গেছে। ইআরপিটা কমপ্লিটলি এটার সাথে কোনো আপনার এক্সপেরিয়েন্স বা এইজের বা পজিশনের সম্পর্ক নাই। এনিওয়ান ক্যান বিকাম দ্য চ্যাম্পিয়ন অফ ইট। আচ্ছা, ইআরপি অ্যাকচুয়ালি ইটস অ্যান অ্যাটিটিউড গেম। আপনি যদি সেভাবে করে ভালো করে যদি একটু চিন্তা করেন, ইটস কমপ্লিটলি অফ ইউর মাইন্ড গেম। এটা কারণ হচ্ছে আপনার মানে আমি যেটা আসলে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা এখন থেকেই এবং বিশেষ করে ডিপার্টমেন্টে যদি ইয়ার ওয়ান মান্থ ওয়ান থেকে যদি শুরু করা যায়, এভরিবডি শুড থিঙ্ক থ্রু দ্য মেশিন। এর মানেটা হচ্ছে যে আপনাকে ডে ওয়ান থেকে আসলে চিন্তাটা করতে হবে, আমি যা পড়ছি, আমার যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, হোয়াট এভার কোর্সেস আই এম টেকিং ইন, এর প্রতিটা জিনিসের ডেটা ম্যানেজমেন্ট, এটা প্রতিটা জিনিসের রিপোর্টিং, অ্যানালিটিক্স, এভরিথিং, হাউ ডু আই প্রসেস ইট through a machine, through a computer, through a laptop, through a tab, through a mobile phone। এই চিন্তা ভাবনাটা প্রথম থেকে আসাটা খুব জরুরি। এর কারণটা হচ্ছে বর্তমান জমানায় আসলে ডেবিট ক্রেডিট নিয়ে কেউ পড়ে থাকে না। ডেবিট ক্রেডিট ইজ ক্লাসিক। মানে আপনি যতক্ষণ ডেবিট ক্রেডিটে একটা ফিনান্সিয়াল ট্রানজাকশন বা যে কোনো একটা ট্রানজাকশনে ডেবিট ক্রেডিট যতক্ষণ মিলাতে না পারবেন, ততক্ষণ আসলে আপনি ট্রানজাকশন বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ওভারঅল বিজনেস প্রসেসের অনেক কিছু আপনি করতে পারবেন না। এটা সম্ভব না, এটা থাকতেই হয়, এটা সিএফও কেও করতে হয়, বাট সেটা নিয়ে কেউ পড়ে থাকে না। সো আপনাকে আসলে জানতে হবে যে ডেবিট ক্রেডিটও যদি বলি, তাহলে সেটা আমার কিভাবে কম্পিউটারের ভিতর দিয়ে চলতে পারে, এই চিন্তাটা প্রথম থেকেই করতে হবে। এবং আমরা এটা খুব বেশি পরিমাণে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এটা খুব প্রমোট করি, ইটস লাইক থিঙ্ক থ্রু দ্য মেশিন। আগে যেটা বলেছি, কম্পিউটার ইজ ব্রেইনলেস, ইউ হ্যাভ টু ডিকটেট দ্যাট। আমরা আসলে উল্টো করি, আমরা কম্পিউটার আমাদেরকে চালাই, এটা মাঝে মাঝে আমাদের লাইফস্টাইলের ভিতরে হয়ে যায়, হুইচ ইজ রিয়েলি নট ডিজায়ারেবল। প্রথমেও আপনাদের ডিসকাশনের শুরুতেই বলেছি, সেটারই রিপিটেশন আসছে, যে কম্পিউটার অ্যাকচুয়ালি আপনার ফুল অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়ালস, কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সমস্ত ধরনের ডেটা সে প্রসেস করে দিচ্ছে। বিকজ বহু আগে থেকেই অ্যাকাউন্টিং হ্যাজ বিকাম ইটস নাথিং বাট আ ডেটা ম্যানেজমেন্ট, সো ইউ ম্যানেজ দ্যাট ডেটা প্রপারলি। সো অ্যাকাউন্টিং আসলে এখন আর ওই ডেবিট ক্রেডিট আর ওই ট্রায়াল ব্যালেন্স এইভাবে চিন্তা করলে এখন আর চলছে না। আপনি যখন ইআরপি ডিপ্লয়মেন্ট করবেন, ইআরপি ডিপ্লয়মেন্টের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটা ইট চেঞ্জেস দ্য ওয়ে ইউ ওয়ার্ক টুডে, এটার বর্তমানের অভ্যেসটার অনেক পরিবর্তন আসে, এটা অর্গানাইজেশন ওয়াইড একটা বিশাল চেঞ্জ ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যেতে হয়। এখানেও দেখেন, আপনারা যখন অর্গানাইজেশন বিহেভিয়ারটা পড়বেন, সেখানে চেঞ্জ ম্যানেজমেন্টের বেশ কিছু ডিসকাশন আছে। আপনারা ওই ডিসকাশন থেকে যাই শিখবেন, এর পুরোটা এখানে অনেক বেশি অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই জব এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। সব লোকের সাথে সব কথা সবভাবে বলা চলে না, এবং মানুষের অভ্যেস পাল্টে নেওয়াটা খুব সহজ না, বাট ইটস এ গুড লার্নিং কার্ভ, আই উড সে।
শেষের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সবাই আমরা কিন্তু বেশিরভাগের লোকের মাঝে এই ধারণাটা আছে, সবাই বলবো না, বেশিরভাগের মাঝে, যে উনি মাইক্রোসফট অ্যাপ্লিকেশনসে খুব চ্যাম্পিয়ন, ফর এক্সাম্পল এক্সেল চ্যাম্পিয়ন, ভেরি গুড, বাট দ্যাট ডাজন্ট মিন হি নোজ কম্পিউটার এন্ড সিস্টেমস। সো নোয়িং এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, মানে এভরিডে অপারেশনস আমরা যা চালাই এটা জানা আর কম্পিউটার জানা এবং সিস্টেমস বোঝা দুটো কিন্তু এক না। সো লজিক্যালি যদি চিন্তা করেন, ইফ ইউ ক্যান রিয়েলি থিঙ্ক থ্রু দ্য মেশিন, এর পরের অংশগুলো কিন্তু আপনার জন্য আর জটিল না, খুব সহজেই কিন্তু এই ব্যাপারগুলো, কনসেপ্টগুলো বুঝে ফেলতে পারবেন। The end of the day, it's your attitude. Really, it's your attitude. Do you want to become a clerk and bog down in tally khatas, or you want to really drive business and do everything through the computers, through the machine? It's your attitude. It's nothing else. আচ্ছা, এখানে আমি একটু ছোট করে বলার চেষ্টা করি কিভাবে ইআরপিটার ডেপ্লয়মেন্টটা কিভাবে হয়। আমি এখানে ফাইন্যান্স মডিউলটা নিয়ে একটু কথা বলি। সেভাবে আমি এখানে বলার চেষ্টা করবো অল্প কথায়, যে যখন আমরা প্রজেক্ট শুরু করলাম তখন কিভাবে জিনিসটা তৈরি হয়। এতক্ষণ তো বললাম যে ইআরপি এই করে, ইআরপি সেই করে, ক্লাসরুমের ডিসকাশন আমার এভাবে কাজে লাগবে, বাট এখন হচ্ছে কিভাবে আপনি এই জিনিসটা কাজ করাবেন। যেটা হয়, just a second. অ্যাকাউন্টিং মানে কোর ফাইন্যান্স মডিউলটা নিয়ে আমি এখানে কথা বলছি। ফাইন্যান্স মডিউলে সাধারণত এই কয়টা মডিউল থাকে, এটার ভিতরে মানে কাটাছেঁড়া হতে পারে, এটার ভিতরে অ্যাড হতে পারে, এডিট হতে পারে, লেস হতে পারে, বাট সাধারণত এই কয়টা মডিউল এখানে কাজ করে। মডিউল বলতে এই অপারেশনটা এই বাকেটে, এই অপারেশনটা শুধু এই বাকেটে, এই অপারেশনটা এই বাকেটে, এবং এই বাকেটগুলোর সাথেই আসলে মডিউল ওয়াইজ মডিউল বলা হয় ইআরপি এর ভাষায়। এই মডিউলগুলোর অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, এক একজন করে অ্যাডমিনিস্ট্রেটর থাকে। অনেক সময় আবার যেটা হয়, সব নোটগুলোর জন্য যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তা না, পুরোটার জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে। এবং এই অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে, উনি ধরা যাক এপি বলতে অ্যাকাউন্টস পেয়েবল, সো অ্যাকাউন্টস পেয়েবল মডিউলের উনি অ্যাডমিনিস্ট্রেটর। সো উনি আসলে ডিকটেট করবেন চার্ট অফ অ্যাকাউন্টসটা কেমন হবে, পেমেন্ট সিকিউরিটিটা কি হবে, পেমেন্টস বুকিং গুলো কিভাবে হবে, টার্মস অফ ট্রেড কি হবে, কতদিন পরে পেমেন্ট হবে, চেক প্রসেসিংটা কিভাবে হবে, এবং এই সমস্ত ডেটা ফ্লো কিভাবে আমার জেনারেল লেজারে ফ্লো ইন করবে। একইভাবে যিনি এআর এর অ্যাডমিন থাকবেন, এআর বলতে অ্যাকাউন্টস রিসিভেবল, যেখানে সেলস এবং ডিস্ট্রিবিউশনটা, মোস্টলি সেলসের ফিনান্সিয়ালসটা মেনটেন হবে, এবং সেলসের স্কিম গুলো, ডিসকাউন্ট, কমিশনস এন্ড এভরিথিং। সো সেটা চার্ট অফ অ্যাকাউন্টস এর ডিজাইনিংটা কেমন হবে। বাই দ্য ওয়ে, আমি ধরে নিচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস এর ডিসকাশনটা আপনাদের জানা আছে, যদি জানা না থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আলাদাভাবে আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করব। ইটস নাথিং ফ্যান্সি, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। It's nothing critical at all, but very important to build a proper chart of accounts. Anyway, তো এখানে যিনি অ্যাডমিন আছেন বা এআর মডিউলটা যিনি অ্যাডমিন করবেন, উনি এন্টার সেলস মডিউলটা অপারেট করবেন। যে একটা সেলস ভাউচার বা একটা নট আ ভাউচার, সেলস ইনভয়েস যখন আমি তৈরি করব, তখন আমার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা, এটা প্রপার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করছে কিনা, বিকজ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে ফর এক্সাম্পল ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট এইভাবে ইনভেন্টরি মেনটেন করতে হয়, ফিনিশ গুডস, র মেটেরিয়ালস, এভরিথিং। সো এটা ম্যানুয়ালি করা ইনহিউম্যান ব্যাপার, এটা অসম্ভব এই এখনকার জমানায়। তো এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা যদি এরকম না হয়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট এক্সপায়ারি করে যাবে and you are going to incur huge losses. সো এইভাবে করে প্রোডাকশন ডেটার যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তার ডেটাও এভাবে ম্যানেজ হবে, এবং তিনি সমস্ত ডেটা প্রসেস উনি মেনটেন করবেন। ইনভেন্টরি ইজ দ্য সেম, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেজারি একইভাবে মেনটেন করবে, বিভিন্ন অ্যাডমিন অথবা একজন যিনি আছেন তিনি সবকটা। এই সব ডেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, আলটিমেটলি এই সবই কিন্তু জেনারেল লেজারে এসে হিট করবে, এবং যেখান থেকে আপনি বাকি ডেটা এক্সট্রাক্ট করে পরবর্তী ফিনান্সিয়ালস রিপোর্ট গুলো আপনারা তৈরি করবেন। আচ্ছা, এখন আমরা যখন, এটা আমি শুধু ফিনান্স মডিউলটা বললাম, যখন আমরা প্রোডাকশনে যাব, প্রোডাকশনেও ঠিক একই ধরনের বেশ কিছু মডিউল থাকবে। মডিউল না, প্রোডাকশনে বেসিক্যালি আমার বলা উচিত মডিউল না বলে এটাকে বলা উচিত যে প্রোডাকশন প্রসেস গুলোকে ভেঙে দেওয়া হয়, স্প্রিন ভেঙে দেওয়া হয়, টিমে ভেঙে দেওয়া হয়। সেখানেও ঠিক একইভাবে কোর ফাইন্যান্সে যেমন অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল আছে, প্রোডাকশনেও সেরকম
আলাদা আলাদা ভাবে স্ক্রিন এবং সেগমেন্ট ভাগ করে দেওয়া হয়, যেখান থেকে সমস্ত প্রোডাকশন রিলেটেড ডাটাগুলো ক্যাপচার করা হয়। সো খুব ব্রিফলি বললে এইভাবে মডিউল ওয়াইজ ধরে ধরে আসলে একটা ইআরপি এন্টার ভ্যালু সিস্টেমটা তৈরি করা হয়। অ্যাডমিনের ডিসকাশনটা আমি বললাম। সো বেসিক্যালি এই এন্টায়ার প্রসেসে যিনি অ্যাডমিন থাকেন তাকে প্রসেসটা ডিফাইন করতে হয়, তার ডেটা ফ্লোটা কন্ট্রোল করছেন, তাকে সিনক্রোনাইজেশন রাখতে হয় কন্ট্রোলের জন্য, চার্ট অফ অ্যাকাউন্টস এর ওনারশিপ তার কাছে থাকে, ওনাকে এটা মেনটেন করতে হয়। বিকজ এই চার্ট অফ অ্যাকাউন্টস ধরে এই যে ফাংশনগুলো আমি এখানে ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যেমন ধরেন ফিক্সড অ্যাসেট, এখানে ফিক্সড অ্যাসেটের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ফিক্সড অ্যাসেটে ধরেন আপনি একটা বিল প্রসেস করলেন যেখানে ফিক্সড অ্যাসেট কেনা হয়েছে। এটা করলেই কিন্তু আপনার ফিনান্সিয়ালসটা শেষ হবে না, বিকজ আপনি যখন ফিক্সড অ্যাসেটটা কিনছেন তখন কিন্তু আপনার বুকে সিম্পল জার্নাল এন্ট্রি পড়ছে ফিক্সড অ্যাসেট ডেবিট টু লেটস সে ব্যাংক, আপনি চেকে পেমেন্ট করে কিনে ফেলেছেন। এই এন্ট্রিটা কিন্তু আপনার জেনারেল লেজারকে হিট করবে। বাট যেহেতু আমি বলছি মডিউল, ফিক্সড অ্যাসেট মডিউল হ্যাজ ইটস ওন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, ওন কন্ট্রোল, ওন ম্যানেজমেন্ট। এই অ্যাসেট যেটা আপনার ফিক্সড জেনারেল লেজার আপনি যখন ফিক্সড অ্যাসেট ডেবিট টু ব্যাংক করেছেন, এই ফিক্সড অ্যাসেটের সব রকমের পার্টিকুলার্স দিয়ে ফিক্সড অ্যাসেট মডিউলটা কিন্তু আপগ্রেড করতে হবে, আপডেট করতে হবে। তা না হলে মাস শেষে আপনি পিরিয়ড ক্লোজ করে যখন রিপোর্ট করতে যাবেন তখন সিস্টেমে একটা ইন্টিগ্রেশন গ্যাপ দেখাবে। এক, দুই হচ্ছে যে যদি আপনি ফিক্সড অ্যাসেট মডিউলে আপনি প্রপারলি আপনার অ্যাসেটের সমস্ত ফিচার্স গুলো না লিখেন তাহলে পরে আপনি ডেপ্রিসিয়েশন পাবেন না। মিনিং কত তারিখে অ্যাডিশন, এর ইউজফুল লাইফ কত, ডেপ্রিসিয়েশন সেই অনুযায়ী যাবে, এটার এক্সপায়ারি ডেট কত, লোকেশন কোথায়, বিভিন্ন রকম ওয়ারেন্টি পিরিয়ড আছে কিনা ইনফরমেশন গুলো দিয়ে যখন আপনি ফিক্সড অ্যাসেটটাতে মেনটেন করে ওটা রেজিস্টার করে ফেলবেন, তখনই শুধু জেনারেল লেজারের সাথে ফিক্সড অ্যাসেট মডিউলের একটা কমিউনিকেশন স্মুথ থাকবে এবং আপনি দিন শেষে সব জায়গায় ডেটা ইন্টিগ্রেশনটা ক্লিয়ার থাকবে। একই কথা প্রযোজ্য এআর মডিউলে, একই কথা প্রযোজ্য প্রোডাকশন প্রসেসে, ফিনান্স ইনভেন্টরিতে এবং ক্যাশ ম্যানেজমেন্টে। ইনভেন্টরিতেও একইভাবে যখন আপনি ইনভেন্টরিতে মাল বুঝে নেবেন, প্রোডাক্টগুলো বুঝে নেবেন, তখন আপনার জন্য এন্ট্রি হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি ডেবিট টু ওয়ার্ক ইন প্রসেস। এটা কিনলে কিন্তু আপনার জেনারেল লেজার আপডেট হয়ে যাবে, কিন্তু আপনার ইনভেন্টরি কিন্তু ইটস আ সেপারেট অপারেশন। সেখানে আপনি যে প্রোডাক্টগুলো বুঝে নিলেন সেগুলো কিন্তু অ্যাডিশন, অ্যাজ অ্যান অ্যাডিশন পিওর রেজিস্ট্রেশনটা করতে হবে ইনভেন্টরি মডিউল। তা না হলে আপনি যখন মান্থ এন্ডে যখন আপনি রিপোর্ট কম্পাইল করে পাবলিশ করতে যাবেন সিস্টেম আপনাকে আটকে দেবে। দ্যাট রিয়েলি ইজ দ্য বিউটি অফ ইআরপি। আচ্ছা, আমি পরের স্লাইডে যাই। এই অংশটাতে আমি আসলে রেখেছিলাম ইন্টারাকশনের জন্য। তো ইন্টারাকশনের এখন আসলে সেই স্লাইডটার দরকার নেই, যেহেতু আমরা এটা প্রি রেকর্ডেড পাঠিয়ে দিচ্ছি। আর আমার এই সেশনের শেষে আমি একটা করব, জিরো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, এটা আপনারা হয়তো ব্যবহার করছেন, না করলে করে দেখতে পারবেন। আমি আপনাদেরকে এনকারেজ করব এটা 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 আপনারা চেষ্টা করেন। জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা এখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউকে ক্লাউড অ্যাকাউন্টিং মার্কেটে দে আর লিডিং ইট। গ্লোবালি 2000 লোক তাদের ওখানে কাজ করছে, which gives you an idea যে একটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সিস্টেম হওয়ার পরে 2000 লোক কাজ করছে, হাউ বিগ ইজ দেয়ার বিজনেস। জিরো, আমি এটা আপনাদেরকে একটা ডেমো দেব কোশ্চেন অ্যান্সার সেশন শেষে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। আমার প্ল্যান আছে দেবার, আপনারা ইন্টারেস্ট এক হলে বা আপনাদের ইন্টারেস্ট থাকলে তখনই আমি দেখাবো। Zero accounting software is meant for basically trading organizations. It's not an ERP by itself, but এই ডেমোটা দেখালে আপনাদের জন্য যেটা ইন্টারেস্টিং হবে যে বেসিক্যালি এতক্ষণ যে কথাগুলো বললাম আসলে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কিভাবে এই ডেটাগুলো কত ইন্টারেস্টিংলি ক্যাপচার করে এবং আপনার ম্যানুয়াল ইন্টারভেনশন কতখানি রিডিউস করে দিতে পারে, আপনি কতটা কমফোর্টে থাকতে পারেন, সেইটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। সো উইথ দ্যাট নোট আমি আসলে আমার প্রেজেন্টেশনটা শেষ করি। আশা করছি আপনারা প্রেজেন্টেশনটা দেখে কিছুটা ধারণা করতে পারবেন ইআরপির ব্যাপারে। আর এই প্রেজেন্টেশনটার উপরে বেস করে প্লিজ সেন্ড আউট ইউর কোশ্চেন্স টু দ্য মডারেটর. I'll try to address all the questions that you have. And during the course of our question answer session, there will be a technical person with me, Mr. Polash Mullik.
উনি আসলে আপনাদের একেবারে টেকনিক্যাল অংশগুলো রেসপন্ড করবেন, সফটওয়্যার ভার্সন, হার্ডওয়্যার সফটওয়্যার, বা কোন সফটওয়্যার গুলো নেওয়া ভালো, কোনটা খারাপ, এই বা খারাপ তো না, মানে কম্পিটিং সফটওয়্যার, এই ডিসকাশন গুলো উনি করবেন। আমি মোর অফ বিজনেস এন্ড থেকে হোয়াট ইজ রিকোয়ার্ড ফর ইউ সেই আলোচনাগুলো করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।